তো প্রথমে আমরা দেখব কি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই ভার্সনটাকে ইনস্টল করা যায়। এই সফটওয়্যারটা এখানেই দেয়া আছে, এখান থেকে ওপেন করে সেটআপ এই ফাইলটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, বুঝিনি? এখানে কিছু লিখতে হবে। তো এখানে যদি কিছু না না থাকে তাহলে এখানে লিখতে হবে। যেগুলো স্টার মার্ক আছে এখানে বলা আছে ডিনটস রিকোয়ার্ড ফিল্ডস, যেগুলো দরকার সেগুলোতে স্টার দেয়া থাকবে, তো সেগুলো এখানে লিখতে হবে, যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে। সিরিয়াল নাম্বারটা এখানে আছে, শুধু একটু এই পর্যন্ত কপি করব, এটার দরকার নেই। এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে পেস্ট পাবো, এক জায়গায় পেস্ট করলেই সবগুলোতে চলে আসবে। এবার নেক্সট, ইয়েস, নেক্সট। ইনস্টল করা অনেক সহজ। হয়ে গেছে। এবার এখানে দেখা যাবে এই লিস্টের মধ্যে চলে আসছে, না হয় এখানে সার্চ বক্সে লিখবো ইলাস্ট্রেটর সিএস। আচ্ছা, তো এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ক্যানভাস এবং প্রথম উইন্ডো। এই উইন্ডো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনু আছে অনেকগুলো, এবং এখানে ফটোশপের মতোই টুল আছে, এখানে কিছু প্যালেট আছে। তো আমরা এখানে যদি নতুন ফাইল নেই তাহলে এখানে এই জায়গাটা এখানে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন প্রেস করলে নিউ ফাইলের উইন্ডো আসবে। এখানে সাইজ দেওয়া আছে আমার, কতটুকু সাইজের পেপার দরকার, এবং সাইজটা এখানে লিখেও দেওয়া যায়। অর্থাৎ যদি আমার এই বাই ডিফল্ট দেওয়া সাইজগুলো যদি আমার দরকার না হয়, অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে আমার মতো করে লিখবো, যেমন আমরা ফটোশপেও ব্যবহার করেছি, এগুলো এখানেও করতে পারি। আর এখানে দেখা যাচ্ছে 612 সাথে লেখা আছে পিটি। পিটির মানে হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? তো এখানে আমরা ব্যবহার করতে চাচ্ছি ইঞ্চি, কিন্তু এখানে আসছে পয়েন্ট, তাহলে তো হলো না, তাই না? তো এটা আমরা ঠিক করা শিখবো যে কি করে এখানে ইঞ্চি সেট করা যায়। আপাতত আমি ওকে বাটনে ক্লিক করছি। ওকে, তো এটা হলো এভাবে দেখাবে যখন আমরা কখনো কোনো নতুন প্রজেক্ট শুরু করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তখন আমরা এরকম দেখতে পাবো। তো এখানে আমাদের টুল আছে, তো টুলগুলোর সাথে আগে পরিচিত হই যে কতগুলো আমাদের পুরাতন আমরা এগুলো সম্পর্কে জানি, এবং নতুন কি কি টুল আছে এখানে সেই নামগুলো মুখস্থ করে আসতে হবে। এখানে মুভ টুল আছে, মুভ টুলটা এখানে হচ্ছে সিলেকশন টুল। তো এটা সম্পর্কে আমরা জানি যে ফটোশপে এটাই ছিল মুভ টুল। আর এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা সম্পর্কেও আমরা জানি। ফটোশপে আমরা এটা দিয়ে পাঁচের কোনো অংশকে বা কোনো পয়েন্টকে আমরা সরাতে পারতাম। আর এখানে আছে ম্যাজিক ওয়ান টুল, এবং এখানে লেসো টুল, এগুলো পেন টুল এবং টাইপ টুল, এগুলো আপনারা জানেন যে এগুলো নতুন না। তো কিছু নতুন টুল আছে, এগুলো পুরাতন,
রেক্টেঙ্গুলার টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগন এবং স্টার। আরেকটা টুল আছে এখানে। এরপরে এখানে আছে লাইন সেগমেন্ট টুল, এখানে আর্ক টুল আছে, স্পাইরাল আছে, রেক্টেঙ্গুলার গ্রাইড টুল আছে, তারপরে পোলার গ্রাইড টুল আছে। তো এখানে কিছু নতুন বিষয় আছে, এইগুলো আপনারা মুখস্থ করবেন। তারপরে এখানে ব্রাশ টুল আছে, পেন্সিল টুল, এগুলো আপনারা জানেন। আর এখানে আছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুটো টুল ইলাস্ট্রেটরে নতুন, কিন্তু কাজগুলো পুরাতন আপনারা জানেন। আর রোটেট করার জন্য আমরা কি করতাম, Ctrl+T প্রেস করে রাইট বাটন ক্লিক করে এখানে পেতাম আমরা রোটেট অপশন, কিন্তু এখানে এটা হচ্ছে একটা টুল হিসেবে আছে। তারপরে এখানে আছে স্কেল টুল, এরপরে এখানে রিশেপ টুল আছে, শিয়ার টুল আছে, এখানে অনেকগুলো নতুন টুল আছে। এই টুলগুলোর নাম মুখস্থ করে নিতে হবে। তো আজকের এটা কাজ থাকবে যে এখানের যে টুলের নামগুলো আছে এই টুলের নামগুলো মুখস্থ করে আসতে হবে। আর আমরা আজকে মেইনলি দেখবো, আচ্ছা আরেকটা ব্যাপার বলি যে এখানে যে প্যালেটগুলো আছে এই প্যালেটগুলো ফটোশপের মতো, কিন্তু এখানে প্যালেটের সিস্টেমগুলো একটু একটু ভিন্ন রকমের। এখানে কালার আছে, তারপরে কালারের সাথে কিছু ডিজাইনও আছে, এরপরে এখানে গ্রাফিক স্টাইল আছে, ব্রাশ আছে, সিম্বলস আছে, এগুলো ফটোশপে এইভাবে ছিল না। তারপরে এখানে স্ট্রোক আছে, গ্রাডিয়েন্ট এবং ট্রান্সপারেন্সি আছে, এগুলো নতুন এখানে। আর অ্যাপিয়ারেন্স আছে এবং এখানে নিচে দেখছি লেয়ার আছে। তো আমাদের কাছে পুরাতন হলো লেয়ার এবং এখানে কালার প্যালেট, বাকিগুলো একেবারেই নতুন। এই বিষয়গুলো আমরা যখন কাজ করব তখন স্টেপ বাই স্টেপ শিখে নেব। এখানে মেনুগুলো আছে, এগুলো মেনুগুলো ফটোশপের মতোই, বাট এখানে সবকিছু অনেকটা ভিন্ন। তো আমি এখানে একটু কাজ করে নিই। আমি বলেছিলাম যে আমরা যখন নতুন ফাইল নিতে যাই তখন এখানে পয়েন্ট লেখা আসে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে এখানে যাব, এডিটের মধ্যে গেলে এখানে পাবো প্রিফারেন্সেস, এখান থেকে জেনারেলে ক্লিক করব এবং এখানে নেক্সট নেক্সট এখানে পাবো হচ্ছে জেনারেল, এখানে লেখা আছে পয়েন্টস। তো এখানে আমরা পয়েন্টস থেকে ইঞ্চি করে দেব, ইঞ্চিস। স্ট্রোকে আমরা পয়েন্ট রাখতে পারি, টাইপেও পয়েন্ট রাখতে পারি, ওকে। শুধু এটুকু চেঞ্জ করে ওকে করব। এখন আমরা যখন নতুন ফাইল করতে যাব তখন এখানে ইঞ্চি চলে আসবে। ইঞ্চির মেজারটা আমাদের কাছে অনেক পরিচিত, এই জন্য এটা ব্যবহার করাটাই ভালো মনে হয়। আর তাহলে আমাদের ইনস্টলেশন শেষ এবং ক্যানভাস সম্পর্কে আমরা জানলাম, নতুন টুলগুলো সম্পর্কে কিছু কিছু দেখলাম। এখন দেখি যে রেক্টেঙ্গল টুল দিয়ে কিভাবে শেপ তৈরি করতে হয় এবং বাকি আরো 3টা টুলকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা। এখানে টুল আছে রেক্টেঙ্গুলার টুল, এখান থেকে এই টুলটা সিলেক্ট করে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করব, করে রিলিজ করব। এখন এটাকে যদি আমরা আবার সিলেকশন টুলের মাধ্যমে বাইরে একটা জায়গায় ক্লিক করি তখন এই অংশটা দেখা, অর্থাৎ ডিসিলেক্ট হয়ে যায়, অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যায়। তো এটা ফটোশপের চেয়ে অনেক ভালো এবং অনেক সহজ, কারণ ফটোশপে সিলেক্ট করতে গেলে আমার লেয়ার সিলেক্ট করতে হয় অথবা এখানে ক্লিক করতে হয়। তো এখানে আমরা যখন সিলেকশন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করব অথবা এর উপরে ক্লিক করব তখন আমার শেপটা সিলেক্টেড হয়ে যাবে, আবার যখন বাইরে ক্লিক করব তখন ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা বর্ডার আছে, অর্থাৎ আমরা যতটুকু শেপটার এরিয়া নিয়েছিলাম তার শুধু বর্ডারটা ব্ল্যাক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আর এটার কিন্তু ফিল কালারও আছে, আমরা কি করে বুঝতে পারবো? এখানে দেখেন নিচের দিকে 2টা কালার আছে। ফটোশপে এগুলো ছিল ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এখানে হচ্ছে একটা ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক মানে আমরা চিনি যে স্ট্রোক হলো বর্ডার, আর ফিল কালার হলো এর ভেতরে যে কালারটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফিল কালার। তো এখানে হোয়াইট আছে সেজন্য ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, পেছনে যা আছে সেটার সাথে মিলে গেছে, বুঝা যাচ্ছে। তো আমি যদি চাই যে এর কালারটা চেঞ্জ করব তখন এই ফিল কালারটা সিলেক্টেড থাকা অবস্থায় এই পাশের প্যালেট থেকে যে কোনো একটা কালারে ক্লিক করব,
ইনস্ট্যান্ট কালারগুলো চেঞ্জ হয়ে যেতে। আমরা এটা যদি ফটোশপে করতে যেতাম তাহলে অনেক কিছু করতে হতো, আর শুধু শেপ টুল দিয়ে এটা অনেক সহজ ছিল। আচ্ছা, তো এখানে আমি আপাতত এই কালারটা নিচ্ছি এবং আচ্ছা, জুম করা ফটোশপের মতোই এখানে জুম করা যায়, কন্ট্রোল প্লাস প্লাস এবং কন্ট্রোল প্লাস মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বর্ডার আছে, যদি বর্ডারটা আমি ক্লোজ করে দিতে চাই, অর্থাৎ আমার বর্ডার লাগবে না, সেই ক্ষেত্রে আমি এইভাবে প্রথম কাজ হবে এখানে সিলেক্ট করা, করে এই যে বর্ডারটা ব্ল্যাক এর উপরে একটা ক্লিক করব। এখানে এখানে নিচে দেখা যাচ্ছে একটা ক্রস বা নান বাটন আছে, এই বাটনটাতে একটা ক্লিক করব। এবার যখন ডিসিলেক্ট করব তখন দেখলাম যে আমার বর্ডার বা স্ট্রোকটা চলে গেছে। তো এখানে এটা ছিল আমাদের একটা রেক্টেঙ্গেল, আমরা এটা তৈরি করলাম। এবার দেখি যে রাউন্ডেড রেক্টেঙ্গেল বলতে কি বোঝায় বা সেটা কি। একইভাবে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করব এবং রিলিজ করব। রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে হচ্ছে রেক্টেঙ্গেল কিন্তু রাউন্ডেড হবে, কোণগুলো থাকবে না, এটার নাম হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল। তো এখানে আমি একটু একটু অ্যাডভান্স বলে নিই যে এখানের এই কোণটা বা এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসগুলো যদি আমি কন্ট্রোল করতে চাই, অর্থাৎ কমাতে অথবা বাড়াতে ইচ্ছা করি, তখন এখানের আমি কিন্তু এখনো রিলিজ করিনি, মানে ছেড়ে দিইনি, মাউসের লেফট বাটন ধরে রেখেছি এবং এখানের যে অ্যারো কি আছে তাই না, অ্যারো কির মধ্যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো। আপ অ্যারো যখন আমি এখানে চেপে ধরবো অথবা কয়েকবার প্রেস করব তখন দেখবো যে আমাদের রেডিয়াস গুলো চেঞ্জ হচ্ছে। আবার যখন ডাউন অ্যারো প্রেস করছি তখন দেখবো যে রেডিয়াসটা কমে যাচ্ছে। এভাবে একদম শূন্য করে দেওয়া যায়। বুঝে আসছে ব্যাপারটা? ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে তারপরে আরো কি প্রেস করলে তখন আর কাজটা করবে না। এইভাবে ওকে, এটাও এখানে থাক। এরপরে আছে এখানে ইলিপস টুল। ইলিপস টুল মানে বৃত্ত, ইলিপস দিয়ে আমরা বৃত্ত তৈরি করি, এটা জানি। তো বৃত্ত তৈরি করতে হলে কিরকম বৃত্ত তৈরি করব, আমার একদম সব দিকে সমান একদম গোলাকার দরকার হলে তখন আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট দুটো একসাথে প্রেস করব, তাহলে সব দিকে সমান হয়ে যাবে। আর যদি কাস্টমলি আমি যে কোনো একদিকে চ্যাপটা অথবা যে কোনোভাবে আমি যদি অন্যভাবে করতে চাই তখন শুধু মাউস যেভাবে আমি ড্রাগ করব সেভাবেই শেপটা তৈরি হবে। কিন্তু যদি আমি গোলাকার করতে চাই তাহলে এখানে শিফট এবং অল্টার একসাথে করতে হবে, ছোট হোক অথবা বড় হোক। আচ্ছা, এগুলো এখানে রইলো। এরপরে আসছে এখানে পলিগন। পলিগন যখন আমি ড্র করব তখন সেখানে আমার লক্ষ্য করতে হবে যে আমার পলিগনের সাধারণত 5টা কোণ থাকে। যদি এর বেশি আমার কোণ প্রয়োজন হয় তখন সেম আমরা যেভাবে রেডিয়াস কমাইছিলাম রেক্টেঙ্গল রাউন্ডেড রেক্টেঙ্গলের মধ্যে সেভাবে আমরা এখানে করব। আপ এরো প্রেস করলে এখানে কোণগুলো বাড়বে এবং ডাউন এরো প্রেস করলে কোণগুলো কমবে। কোণ 3টার চেয়ে কম হয় না। বুঝতে পারছেন? ওকে, এরপরে আছে স্টার। এটা হলো নর্মাল স্টার। এখানেও আমরা সেম কাজটা করতে পারি যদি আমাদের স্টার বেশি দরকার হয় তখন। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, এই কোণগুলো একটা মিডল পয়েন্ট আছে, একটা সার্কেল, একটা 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 বৃত্ত আছে। এই বৃত্তটা যদি আমরা ছোট বড় করতে চাই, অর্থাৎ এই যে কোণগুলো পয়েন্টগুলো বড় হবে
আর বৃত্তটা যেখানে আছে সেখানেই থাকবে। তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, এভাবে ধরে যখন মাউস দিয়ে ড্রাগ করবো উপরের দিকে, তখন এটা শুধু কোণগুলো বড় করবে। এটা আবার একটু বলছি, স্টার্ট চেপে ধরে যখন আমরা এভাবে তো আমরা বাড়াতে কমাতে পারি, কিন্তু যদি আমাদের কোণগুলো বড় দরকার হয় তখন কন্ট্রোল চেপে ধরে এভাবে। অথবা যদি ছোট করতে চাই তাহলে এরিয়াটার ভেতরের দিকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এই কাজগুলো আপনারা এখন কম্পিউটারে বসে ক্লাস শেষ হলে প্র্যাকটিস করবেন। তো এগুলো কি কাজে আসে সেগুলো আমরা পরে দেখব, কখন এগুলো কাজে আসে। আরো কিছু শেপ এখানে আছে, এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল দিয়ে শুধু আমরা একটা লাইন তৈরি করতে পারি, যে কোনো দিকে, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। তো এটাকে সোজা করার জন্য আমরা সবসময় শিফট ব্যবহার করব। শিফট ব্যবহার করলে শিফট আমাকে গাইড করবে যে এটা কোন দিকে যাবে, কোন অ্যাঙ্গেলে চলবে, আঁকা বাঁকা হবে না। আর আমি যদি মনে করি যে আমি ঠিক মতো যাচ্ছি, যেদিকে যাচ্ছি ঠিক আছে, তাহলে আর শিফটের প্রয়োজন নেই। যদি সোজা কোনো দিকে যেতে হয় তাহলে শিফট ব্যবহার করব। ওকে, এরপরে এখানে আছে আর্ক টুল। আর্ক টুলটা এরকম বাঁকা কোনো কিছু, বাঁকা কোনো শেপ তৈরি করতে হলে এভাবে আর্ক টুল, আর্ক নিতে হয়। আরেকটা আছে স্পাইরাল। স্পাইরালটা হচ্ছে এরকম। তো এখানেও বলি, আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে এটাকে একটু মডিফাই করা যায়, শেপটাকে একটু চেঞ্জ করা যায়। এগুলো হচ্ছে আমরা যখন কোনো রিপ তৈরি করতে যাব, মানে লতা তৈরি করতে যাব, তখন এটা অনেকটা কাজে আসে এভাবে। এরপরে এখানে আছে ট্যাবল। আমরা দেখি যে অনেক সময় আমাদের ট্যাবল তৈরি করতে হয়। স্পট যারা শিখছেন, কাজ করেছেন, তা এটার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারতেছেন। অনেক টাইপোগ্রাফির মধ্যে এই ট্যাবল ব্যবহার হয়। তো আমরা যদি ইলাস্ট্রেটরে সেটা করতে চাই তাহলে কি করে করব? আমি এখনো রিলিজ করিনি, শুধু ড্র করলাম। এখন যদি আমি অ্যারো কি প্রেস করি তাহলে এখানে কলামগুলো এবং রোগুলো আমি কমাতে এবং বাড়াতে পারবো। এখানে বলেন তো কয়টা রো আছে? 6টা রো আছে। এখন আমার যদি আরেকটা বাড়াতে হয়, কয়টা হলো? 7টা। অর্থাৎ আমি বাড়াতে হলে আপ অ্যারো প্রেস করব, শুধু রো বাড়ানোর জন্য আপ অ্যারো প্রেস করব, এবং ডাউন অ্যারো প্রেস করলে রো কমে যাবে। একটাও নেই, 1 2 3 এভাবে। আর এবার আসি কলাম কি করে বাড়াতে হয় এবং কমাতে হয়। আমি এখনো রিলিজ করিনি। তো কলাম বাড়ানোর জন্য আমি লেফট এবং রাইট অ্যারো প্রেস করব। লেফট অ্যারো প্রেস করলে কমবে, রাইট অ্যারো প্রেস করলে বাড়বে। ওকে, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো এরকম। এটা মূলত একটা বৃত্ত, বা বৃত্তটার ভেতরে কিছু কিছু লাইন আছে। তো এই লাইনগুলো যদি বাড়াইতে চাই, আপ অ্যারো, কমানোর জন্য ডাউন অ্যারো ব্যবহার করবে। এটা মূলত অনেক সময় দরকার হয় যে আমাদের পাই চার্ট তৈরি করার প্রয়োজন হলে তখন এটা দরকার। তো আজকের ক্লাসে আপনাদের যতটুকু জানা হলো এতটুকু প্র্যাকটিস করবেন, আর নিজে নিজে এই শেপগুলো তৈরি করবেন, এবং এর মধ্যে কালারগুলো চেঞ্জ করে দেখবেন যে কিভাবে কালার চেঞ্জ করতে হয়। আরেকটা বিষয় আমি কালার চেঞ্জের ব্যাপারে বলে নিই। এখন যেমন এখানে স্ট্রোকটা উপরে আছে, ফিল কালারটা নিচে আছে। এর মানে হলো আমি যদি এখন কোনো কালার এখানে প্রেস করি, কালার এখানে সিলেক্ট করি, তাহলে সেটা স্ট্রোক কালার হিসেবে এখানে ব্যবহার হবে। আর যখন ফিল কালারটা উপরে থাকবে, এখানে ক্লিক করলেই সেটা উপরে চলে আসবে। তখন আমি যদি কোনো কালার চেঞ্জ করি তাহলে সেটা ফিল কালার হিসেবে পরিবর্তন হবে। বিষয়টা বুঝে আসছে তো? আচ্ছা, আর এখানে আমরা যে এই যে অংশটুকু তৈরি করলাম, এখানেও ফিল কালার ব্যবহার করা যায়,
কিন্তু ফিল কালার ব্যবহার করলে সেটা ফিল হবে। এবং আমরা যদি চিন্তা করি যে আমার স্ট্রোক কালারগুলো ভিন্ন হওয়া উচিত, তাহলে স্ট্রোক কালারটাকে উপরে আনবো। এবার আমার এখান থেকে কোনো কালার যদি ইচ্ছা করি চেঞ্জ করবো। আজকে এ পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা রিসাইজ এবং টাইপ টুল নিয়ে আলোচনা